নমস্কার, ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের কাহিনী সত্যজিৎ রায়ের রচিত কাকতাড়ুয়া। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। মৃগাঙ্কবাবুর সন্দেহটা যে অমূলক নয় সেটা প্রমাণ হলো পানাগড়ের কাছাকাছি এসে। গাড়ির পেট্রোল ফুরিয়ে গেল। পেট্রোলের ইন্ডিকেটরটা কিছুকাল থেকেই গোলমাল করত। সে কথা আজও বেরোবার মুখে ড্রাইভার সুধীরকে বলেছেন, কিন্তু সুধীর গা করেনি। আসলে কাটা যা বলছিল তার চেয়ে কম পেট্রোল ছিল ট্যাঙ্কে। এখন কি হবে? আমি পানাগড় চলে যাচ্ছি, সেখান থেকে তেল নিয়ে আসবো। পানাগড় এখান থেকে কত দূর? মাইল 3 হবে। তার মানে 2-2.5 ঘন্টা। শুধু তোমার দোষেই হলো এটা। এখন আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছো? মৃগাঙ্কবাবু ঠান্ডা মেজাজের মানুষ। ভৃত্যস্থানীয়দের ওপর বিশেষ চোটপাট করেন না, কিন্তু 2.5 ঘন্টা খোলা মাঠের মধ্যে একা গাড়িতে বসে থাকবে ভেবে মেজাজটা খিটখিটে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আর দেরি করো না, বেরিয়ে পড়ো। 8টার মধ্যে কলকাতা ফিরতে পারবে তো? এখন 3:30 বাজে। তা পারবো বাবু। এই নাও টাকা। আর ভবিষ্যতে এমন ভুলটা করো না কখনো। লং জার্নিতে এসব রিস্কের মধ্যে যাওয়া কখনোই উচিত নয়। সুধীর টাকা নিয়ে চলে গেল পানাগড় অভিমুখে। মৃগাঙ্ক শেখর মুখোপাধ্যায় খ্যাতনামা জনপ্রিয় সাহিত্যিক। দুর্গাপুরে একটি ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে ডাকা হয়েছিল মানপত্র দেওয়া হবে বলে। ট্রেনে রিজার্ভেশন পাওয়া যায়নি, তাই মোটরে যাত্রা। সকালে চা খেয়ে বেরিয়েছেন, আর ফেরার পথে এই দুর্যোগ। মৃগাঙ্কবাবু কুসংস্কারে বিশ্বাস করেন না। পাজিতে দিনক্ষণ দেখে যাত্রা করাটা তার মতে কুসংস্কার, কিন্তু আজ পাঁজিতে যাত্রা নিষিদ্ধ বললে তিনি অবাক হবেন না। আপাতত গাড়ি থেকে নেমে আর ভেঙে একটা সিগারেট ধরিয়ে তিনি তার চারিদিকটা ঘুরে দেখে নিলেন। মাঘ মাস। ক্ষেত থেকে ধান কাটা হয়ে গেছে। চারদিক ধুধু করছে মাঠ। দূরে, অনেক দূরে একটিমাত্র কুঁড়ে ঘর একটি তেঁতুল গাছের পাশে দাঁড়িয়ে আছে। তাছাড়া বসতির কোনো চিহ্ন নেই। আরও দূরে রয়েছে এক সারি তাল গাছ, আর সব কিছুর পেছনে জমাট বাঁধা বন। আর এই হলো রাস্তার একদিক, অর্থাৎ পূব দিকের দৃশ্য। পশ্চিমেও বিশেষ পার্থক্য নেই। রাস্তা থেকে 40-50 হাত দূরে একটা পুকুর রয়েছে, তাতে জল বিশেষ নেই। গাছপালা যা আছে তা 2-1টা বাবলা ছাড়া সবই দূরে। এদিকেও 2টো কুঁড়ে ঘর রয়েছে, কিন্তু মানুষের কোনো চিহ্ন নেই। আকাশে উত্তরে মেঘ দেখা গেলেও এদিকে রোদ। আর মাঠের মধ্যে দাঁড়িয়ে আছে একটা কাকতাড়ুয়া। শীতকাল হলেও রোদের তেজ আছে বেশ, তাই মৃগাঙ্কবাবু গাড়িতে ফিরে গেলেন। তারপর ব্যাগ থেকে একটা গোয়েন্দা কাহিনী বার করে পড়তে আরম্ভ করলেন। এর মধ্যে 2টো অ্যাম্বাসেডর আর একটা লরি গেছে তার পাশ দিয়ে। তার মধ্যে একটা কলকাতার দিকে।
কিন্তু কেউ তার অবস্থা জিজ্ঞেস করার জন্যে থামেনি। মৃগাঙ্কবাবু মনে মনে বললেন, বাঙালিরা এ ব্যাপারে বড় স্বার্থপর হয়। নিজের অসুবিধা করে পরের উপকার করাটা কুষ্ঠিতে লেখে না। তিনি নিজেও কি এদের মতোই ব্যবহার করতেন? হয়তো তাই। তিনিও তো বাঙালি। লেখক হিসেবে তার খ্যাতি আছে ঠিকই, কিন্তু তাতে তার মজ্জাগত রোগগুলোর কোনো সংস্কার হয়নি। উত্তরের মেঘটা অপ্রত্যাশিতভাবে দ্রুত এগিয়ে এসে সূর্যটাকে ঢেকে ফেলেছে। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা হাওয়া। মৃগাঙ্কবাবু ব্যাগ থেকে পুলোভারটা বের করে পরে নিলেন। এদিকে সূর্যও দ্রুত নিচের দিকে নেমে আসছে। 5টার মধ্যে অস্ত যাবে, তখন ঠান্ডাও বাড়বে। মৃগাঙ্কবাবু দেখলেন যে বইয়ে মন দিতে পারছেন না। তার চেয়ে নতুন গল্পের প্লট ভাবলে কেমন হয়? ভারত পত্রিকা তার কাছে একটা গল্প চেয়েছে, সেটা এখনো লেখা হয়নি। একটা প্লটের খানিকটা মাথায় এসেছে এইটুকু আসতেই মৃগাঙ্কবাবু নোটবুক বার করে কয়েকটা পয়েন্ট লিখে ফেললেন। গাড়িতে বসে আর ভালো লাগে না। খাতা বন্ধ করে আবার বাইরে এসে দাঁড়িয়ে আরেকটা সিগারেট ধরালেন। তারপর কয়েক পা বাড়িয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এদিক ওদিক দেখে তার মনে হলো বিশ্ব চরাচরে তিনি একা। এমন একা তিনি কোনোদিনও অনুভব করেননি। না, ঠিক একা নয়, একটা নকল মানুষ আছে কিছু দূর দাঁড়িয়ে, ওই কাকতাড়ুয়াটা। মাঠের মধ্যে এক জায়গায় কি যেন একটা শীতের ফসল রয়েছে, তারই মাঝখানে দাঁড়িয়ে আছে কাকতাড়ুয়াটা। একটা খাড়া বাঁশ মাটিতে পোঁতা, তার সঙ্গে আড়াআড়িভাবে একটা বাঁশ ছড়ানো হাতের মতো দুদিকে বেরিয়ে আছে। এই হাত দুটো গলানো রয়েছে একটা ছেঁড়া জামা দুটো আস্তিনের মধ্য দিয়ে। খাড়া বাঁশটির মাথায় রয়েছে উপুর করা মাটির হাঁড়ি। হাঁড়ির রং সাদা, আর তার ওপর কালো রং দিয়ে আঁকা রয়েছে ঢেবা ঢেবা চোখ মুখ। আশ্চর্য, এই জিনিসটা পাখিরা মানুষ ভেবে ভুল করে, আর তার ভয়ে খেতে এসে উৎপাত করে না। পাখিদের বুদ্ধি কি এতই কম? কুকুর তো এ ভুল করে না, তারা মানুষের গন্ধ পায়। কাকচড়ুই কি তাহলে সে গন্ধ পায় না? মেঘের মধ্যে একটা ফাটল দিয়ে রোদ এসে পড়ল কাকতাড়ুয়াটার গায়ে। মৃগাঙ্কবাবু লক্ষ্য করলেন যে যে জামাটা কাকতাড়ুয়ার গায়ে পরানো হয়েছে সেটা একটা ছিটের শার্ট। কার কথা মনে পড়ল সেই পুরনো লাল রঙের শার্টটা দেখে? মৃগাঙ্কবাবু অনেক চেষ্টা করেও মনে করতে পারলেন না। তবে কোনো একজনকে তিনি এরকম একটা শার্ট পরতে দেখেছেন বেশ কিছুকাল আগে। এই সময়টা খেতে কাজ করা হয় না বলে গ্রামের মাঠে লোকজন কমই দেখা যায়, কিন্তু এরকম নির্জনতা মৃগাঙ্কবাবুর অভিজ্ঞতায় প্রথম। মৃগাঙ্কবাবু ঘড়ি দেখলেন, 4:20। সঙ্গে ফ্লাস্কে চা রয়েছে, সেইটে সদ্ব্যবহার করা যেতে পারে। গাড়িতে ফিরে এসে ফ্লাস্ক খুলে ঢাকনায় চা ঢেলে খেলেন মৃগাঙ্কবাবু। শরীরটা একটু গরম হলো। কালো মেঘের মধ্যে ফাঁক দিয়ে সূর্যটাকে একবার দেখা গেল। কাকতাড়ুয়াটার গায়ে পড়েছে লালচে রোদ। সূর্য দূরের তাল গাছটার মাথার কাছে এসেছে, আর মিনিট 5-একেই অস্ত যাবে। আরেকটা অ্যাম্বাসাডর মৃগাঙ্কবাবুর গাড়ির পাশ দিয়ে বেরিয়ে গেল। মৃগাঙ্কবাবু আর একটু চা ঢেলে খেয়ে আবার গাড়ির থেকে নামলেন।
সুধীরের আসতে এখনো ঘন্টা খানেক দেরি। কি করা যায়? পশ্চিমের আকাশ এখন লাল। সেদিক থেকে মেঘ সরে এসেছে। চ্যাপ্টা লাল সূর্যটা দেখতে দেখতে দিগন্তের আড়ালে চলে গেল। এবার ঝপ করে অন্ধকার নামবে। কেন জানি মৃগাঙ্কবাবু অনুভব করছেন প্রতি মুহূর্তই ওই নকল মানুষটা তাকে বেশি করে আকর্ষণ করছে। সেটার দিকে এক দৃষ্টে চেয়ে থাকতে থাকতে মৃগাঙ্কবাবু কতগুলো জিনিস লক্ষ্য করে একটা হৃৎকম্প অনুভব করলেন। ওটার চেহারায় সামান্য পরিবর্তন এসেছে কি? হাত দুটো কি নিচের দিকে নেমে এসেছে খানিকটা? দাঁড়ানোর ভঙ্গিটা কি আরেকটু জ্যান্ত মানুষের মতো? খাড়াই বাঁশটার পাশে কি আরেকটা বাঁশ দেখা যাচ্ছে? ও দুটো কি বাঁশ না ঠ্যাং? মাথার হাড়িটা একটু ছোট মনে হচ্ছে না? মৃগাঙ্কবাবু বেশি সিগারেট খান না, কিন্তু এই অবস্থায় তাকে আরেকটা ধরাতেই হলো। তিনি এই তেপান্তরের মাঠে একা দাঁড়িয়ে থাকতে থাকতে চোখে ভুল দেখছেন। মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়াটার দিকে গেল। কোনো সন্দেহ নেই সেটা জায়গা বদল করেছে। সেটা ঘুরে দাঁড়িয়ে তার দিকে খানিকটা এগিয়ে এসেছে। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলা, কিন্তু দু পায়ে চলা। হাড়ির বদলে একটা মানুষের মাথা, গায়ে এখনো সেই লাল শার্ট, আর তার সঙ্গে মালা কোচা দিয়ে একটা খাটো ময়লা ধুতি। বাবু! মৃগাঙ্কবাবুর দৃষ্টি আবার কাকতাড়ুয়ার দিকে গেল। কাকতাড়ুয়া মানুষের গলায় ডেকে উঠেছে, এবং এ গলা তার চেনা। এ হলো তাদের এককালের চাকর অভিরামের গলা। এই দিকেই তো ছিল অভিরামের দেশ। একবার তাকে জিজ্ঞেস করেছিলেন মৃগাঙ্কবাবু। অভিরাম বলেছিল সে থাকে মানকরের পাশের গায়ে। পানাগড়ের আগের স্টেশনই তো মানকর। মৃগাঙ্কবাবু চরম ভয়ে পিছোতে পিছোতে গাড়ির সাথে সেঁটে দাঁড়ালেন। অভিরাম এগিয়ে আসছে তার দিকে। এখন সে মাত্র 10 গজ দূরে। আমায় চিনতে পারছেন বাবু? অভিরাম না? এতদিনে পরেও আপনি চিনেছেন বাবু? মানুষের মতোই দেখাচ্ছে অভিরামকে। তাই বোধহয় মৃগাঙ্কবাবু সাহস পেলেন, বললেন, তোমাকে চিনেছি তোমার জামা দেখে। এই জামা তো আমি তোমাকে কিনে দিয়েছিলাম। হ্যাঁ বাবু, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন, কিন্তু শেষে এমন কেন হলো বাবু? আমি তো কোনো দোষ করিনি। আপনারা আমার কথা বিশ্বাস করলেন না কেন? মৃগাঙ্কবাবুর মনে পড়ল 3 বছর আগের ঘটনা। অভিরাম ছিল মৃগাঙ্কবাবুদের 20 বছরের পুরনো চাকর। শেষে একদিন অভিরামের ভীমরতি ধরে। সে মৃগাঙ্কবাবুর বিয়েতে পাওয়া সোনার ঘড়িটা চুরি করে বসে। সুযোগ সুবিধা দুই ছিল অভিরামের। অভিরাম নিজে অবশ্য অস্বীকার করে, কিন্তু মৃগাঙ্কবাবুর বাবা ওঝা ডাকিয়ে কুলোতে চাল ছড়িয়ে মেরে প্রমাণ করে দেন যে অভিরামই চোর। ফলে অভিরামকে ছাড়িয়ে দেওয়া হয়। অভিরাম বলল,
আপনাদের ওখান থেকে চলে আসার পর আমার কি হলো জানেন? আর আমি চাকরি করিনি কোথাও, কারণ আমার কঠিন ব্যায়াম হয়। টাকা পয়সা নাই, না ওষুধ, না পথ্যি। সেই ব্যায়ামই আমার শেষ ব্যায়াম। আমার এই জামাটা ছেলে রেখে দেয়, সে নিজে কিছুদিন পরে। তারপর সেটা ছিঁড়ে গেলে কাকতাড়ুয়ার পোশাক হয়, আর আমি হয়ে যাই কাকতাড়ুয়া। কেন জানেন? কারণ আমি জানতাম একদিন না একদিন আপনার সাথে আবার দেখা হবে। আমার প্রাণটা ছটফট করছিল। হ্যাঁ, মৃত্যু লোকেরও প্রাণ থাকে। আমি মরে গিয়ে যা জেনেছি সেটা আপনাকে বলতে চাইছিলাম। সেটা কি অভিরাম? বাড়ি ফিরে গিয়ে আপনার আলমারির নিচে পিছন দিকটায় খোঁজ করবেন। সেখানেই আপনার ঘড়িটা পড়ে আছে এই 3 বছর ধরে। আপনার নতুন চাকর ঠিক করে ঝাড়ু দেয় না, তাই ও ঠিক করে দেখতে পায়নি। ওই ঘড়িটা পেলে পরে আপনি জানবেন অভিরাম কোনো দোষ করেনি। অভিরামকে আর ভালো করে দেখা যায় না। সন্ধে নেমে এসেছে। মৃগাঙ্কবাবু শুনলেন অভিরাম বলছে, হ্যাঁ, এতকাল পরে নিশ্চিন্ত হলাম বাবু। আমি আসি। মৃগাঙ্কবাবুর চোখের সামনে থেকে অভিরাম অদৃশ্য হয়ে গেল। এনেছি বাবু। সুধীরের গলায় মৃগাঙ্কবাবুর ঘুমটা ভেঙে গেল। গল্পের প্লট ফাঁদতে ফাঁদতে কলম হাতে গাড়ির মধ্যেই ঘুমিয়ে পড়েছিলেন তিনি। ঘুম ভাঙতেই তার দৃষ্টি চলে গেল পশ্চিমের মাঠের দিকে। কাকতাড়ুয়াটা যেমন ছিল তেমন ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িতে এসে আলমারির তলায় খুঁজতেই ঘড়িটা বেরিয়ে পড়ল। মৃগাঙ্কবাবু স্থির করলেন ভবিষ্যতে আর কিছু গেলেও ওঝার সাহায্য কখনো নেবেন না। শুনছিলেন আমাদের আজকের গল্প সত্যজিৎ রায় রচিত কাকতাড়ুয়া। আমাদের আজকের ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।